উমাপ্রসাদ মুখোপাধ্যায় মানেই হিমালয়, পাহাড়, জঙ্গল, ভ্রমণ কাহিনী। কিন্তু উমাপ্রসাদ এবং ভূত দেখা, চলুন শুনে নেওয়া যাক। শুরু করছি উমাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভূত দেখা। ভূত স্বচক্ষে আমি কখনো দেখিনি, তাই ভূত বলে সত্যি কিছু আছে কি না তা নিশ্চয় করে বলার আমি অধিকারীও নই, কেননা নিজে যা দেখিনি জগতে তা থাকতে পারে না এমন মূঢ় ধারণা আমার নেই। ভূতের দেখা না পেলেও ভূত দেখার মতো অবস্থা আমার যে কখনো হয়নি এমন নয়। 3টি ঘটনা বলি। ভবানীপুরে আমাদের সাবেক প্রকাণ্ড বাড়ি, 1 তলা, 2 তলা, 3 তলায় প্রায় সব ঘর বইয়ে ভর্তি। বাবার বিশাল লাইব্রেরি, সর্বত্র সারি সারি আলমারি, দেওয়াল জোড়া র্যাক। 3 তলার হলে দিনের বেলায়ও তেমন আলোর প্রবেশ হতো না। কেউ কেউ বলতো সেখানে নাকি ভূত দেখা যেত। আমি বিশ্বাস করতাম না, কারণ ছেলে বয়সে সেই হল আর পাশের 3টে ঘরের বইয়ের আড়াল আর ঘুপসি কোণ ছিল আমাদের লুকোচুরি খেলার জায়গা। তাই সেই আধো অন্ধকার কোণাগুলি আমার বিশেষ চেনা। পরে যখন কলেজে পড়ি, 4 তলায় 2টো নতুন ঘর হলো। আমার থাকবার ব্যবস্থা হলো সেইখানে। থাকতাম প্রায় একা। সারা বাড়ি জুড়ে ওপরে 4 তলার বিশাল ছাদ, ময়দানের মতো বিস্তীর্ণ। তারই এক অংশে আমার সেই 2খানি ঘর। একটাতে পড়াশুনো করি, অপরটাতে শোবার ব্যবস্থা। শোবার ঘরের 3 দিকেই দরজা জানলা। আমার অভ্যেস ছিল 12 মাস সেই সব খুলে রেখে শোয়া। ঘরের দুদিকে ছাদ আর একদিকে রেলিং দেওয়া বারান্দা। সেই বারান্দার দিকে মাথা করে শুলে পায়ের কাছে ঘরের দেওয়ালে রাত্রে রেলিংয়ের ছায়া পড়ত। সেদিন মাঝরাতে হঠাৎ ঘুম ভাঙতেই চোখে পড়ল সেই রেলিংয়ের ছায়া ঢেকে একটা চলন্ত মানুষের ছায়া চলে গেল। এই গভীর রাত্রে 4 তলার বারান্দায় কে এলো? চমকে উঠি। তখনই বিছানা ছেড়ে বারান্দায় আসি, কাউকেই দেখতে পাই না। ছাদের দিকে গিয়েছেন নাকি? সেদিকে যাই, না, কেউ নেই তো। তাহলে ঘুম চোখে ভুলই দেখেছি। ফিরে এসে শুয়ে পড়ি। রেলিংয়ের ছায়ার দিকে তাকিয়ে রয়েছি। তখনও মনের ভাবনা কাটেনি। এমনি সময় আবার সেই মানুষ চলে যাওয়ার ছায়া। এবার আর ভুলের অবকাশ নেই। ভূত নয়, তার ছায়া পড়ে না, চোর নিশ্চয়। 4 তলায়। তড়াক করে ছুটে বারান্দায় যাই। কই, কাউকেই দেখি না তো। সারা ছাদ চক্কর দিয়ে আসি, কোথাও কেউ নেই। আলসের পেছনে লুকোলো না তো? ঝুঁকে দেখি, না, সেখানেও নেই। অথচ পরিষ্কার দেখেছি বারান্দা দিয়ে লোক চলে যাবার ছায়া। ফিরে এসে বিছানায় বসে সেই দিকে তাকিয়ে ভাবতে থাকি, কি হতে পারে? মানুষ নেই অথচ মানুষের ছায়া। আবার ঠিক তখনই সেই ছায়াও দেখা দিয়েই সরে গেল। সঙ্গে সঙ্গে আমিও বারান্দায় হাজির। না, কেউ নেই। এ কি ভৌতিক কাণ্ড! রেলিং ধরে বাইরে তাকিয়ে স্থির হয়ে ভাবতে থাকি, এ যেন দুরূহ অঙ্কের ধাঁধা। ফিরে তাকাই ঘরের দেওয়ালে রেলিংয়ের ছায়ার দিকে। ভাবলাম, ছায়া ফেলছে, আলো কোথায়? ও, সেই ওধারে নিচে দূরে গঙ্গাপ্রসাদ মুখার্জি রোডের রাস্তার ল্যাম্পপোস্টের জোরালো বাতিটা। মুখ ঘুরিয়ে আবার একবার দেওয়ালে রেলিংয়ের ছায়াটা দেখি। সঙ্গে সঙ্গে দেখতে পাই সেই চলন্ত লোকের ছায়া। কোথা থেকে এলো? কোথায় লোকটা? বাহ,
কি নির্বোধ আমি! ওই তো রাস্তার সেই আলো আর চারতলার এই রেলিং, এরই মাঝখানে ওই যে পাশের বাড়ির দোতলার খোলা ছাদ, সেইখানে এক ব্যক্তি পায়চারি করছেন। আলো আর এই রেলিং এর মাঝপথে এক এক সময় তিনি এলেই দেওয়ালে তার ছায়াও পড়ছে। দুর্ভাবনা যায়। আপন মনে হাসতে হাসতে ঘরে ঢুকি, নিশ্চিন্ত মনে শুয়ে পড়ি। হাসি পায় ভাবতে, সুবুদ্ধির দোষে ভূত দেখবার এমন সুযোগটা পেয়েও আমি হারালাম। দ্বিতীয় ঘটনাটা আরো ছোট। সেই ঘরেই একা ঘুমোচ্ছি। এদিনও মাথা করেছি বারান্দার দিকে, পায়ের কাছে ছাদের দরজা খোলা। ঘোর অন্ধকার রাত। রাত্রে হঠাৎ একবার ঘুম ভাঙতেই ছাদের দরজার বাইরে দেখি সেখানে আধো অন্ধকারের মধ্যে সাদা কাপড় মুড়ি দিয়ে কে দাঁড়িয়ে, জল জল করছে তার দুটো চোখ, এদিক ওদিক নড়ছে। কে বাবা? চোখ রোগড়ে তাকাই, ভুল দেখা নয়, ওই তো আমারই দিকে অগ্নিদৃষ্টি ফেলে কটমট করে তাকিয়ে। যন্ত্রচালিতের মতো বিছানা ছেড়ে ধীরে ধীরে ঘরের বাইরে সেইখানে চলি। দরজার চৌকাঠ পেরিয়ে ছাদে পা বাড়াতেই, ও মা, তাই তো ভুলেই গেছি, আমার ধুতিটা কেচে ঘরের বাইরেই টিনের শেডের নিচে লমালমি টাঙিয়ে শুকোতে দিয়েছিলাম। এখন নজর করি, সেই ধুতির মাঝখানে দুটো পাশাপাশি ফুটো, আর সামনের বড় রাস্তার অপর দিকের বাড়ির ওপরতলার ঘরে লাইট জ্বলছে। কাপড়ের গায়ে সেই রন্ধ্র দিয়ে আলোর ফুটকি দেখাচ্ছে এক জোড়া যেন জ্বলন্ত চোখ। ভাবি, কি ভাগ্যিস উঠে এসে দেখেছি, না হলে লোকে শুনে বলতো নির্ঘাত ওই 3 তলার বইয়ের হলের ভূত গিয়েছিল দুপুর রাতে ছাদে বেড়াতে। তৃতীয় ঘটনা মধুপুরে। 72 বছর আগে, সেই 1912 সালে বাবার তৈরি করা বিরাট বাড়ি। একসময় অত বড় বাড়িও আত্মীয় স্বজন বন্ধু বান্ধবে এমনি ভরে উঠত যে আমি গিয়ে থাকতাম সেই 3 তলায় নিরিবিলি চিলেকোঠার ঘরে। তারপর দিনকাল বদলে যায়, সেই বাড়ি এখন খাঁ খাঁ করে। বছরের মধ্যে কয়েকদিনের জন্য কেউ হয়তো আসেন, তবে আমার আসা বন্ধ হয় না। পাহাড় পর্বত বন জঙ্গল এসব জায়গায় ঘোরাঘুরি শেষ হলেই সেই বাড়িতে এসে বসে থাকা, বছরের বাকি সময় কাটানো। ইদানিং বয়স বাড়ার ফলে ঘোরাঘুরি কমাতে হয়েছে, মধুপুর বাসের অবকাশও তাই বাড়ে। থাকি একাই ওই বিশাল বাড়িতেও। হঠাৎ কেউ দেখা করতে এলে তার প্রথম প্রশ্নই শুনি, এত বড় বাড়ি আপনি একা থাকেন, ভয় করে না? আমি উত্তর দিই, আপনাদেরকেই তো ভয়। আপনারা কাকে ভয় পান? বাঘ ভালুক বন্য জন্তুর? এখানে সেসব নেই। আর আমার ভয়ে থাকে মানুষকে, কিন্তু অন্য মানুষ এখানে নেই। তবে হ্যাঁ, ভূতের ভয়ের কথা ভাবছেন বোধহয়। না, সে ভয় আমার পাবার কোনো কারণ ঘটেনি, কেননা ভয় ভূতেরাই আমাকে ভয় করে, নয়তো ভাবে আমিও তাদেরই দলের আরেকজন। কিন্তু এরপর একদিন সত্যি সত্যি পালে বাঘ পড়ার মতনই সেই ভূতের কথাই আমার মনে উঁকি মারে। সেদিন রাত তখন বেশি নয়, সবে 8টা 8:30 হবে। দোতলার পশ্চিমমুখী মস্ত গোল বারান্দা, সেইখানে একা বসে আছি। চারিদিক নিঝুম নিস্তব্ধ, যেন নিশুতি রাত। বাড়ির সামনে বাগানের খালি জমি, তারপর পাঁচিল, পাঁচিল ঘেঁষে সারি সারি কয়েকটা পুরনো ফুল গাছের ঝোপঝাড়। সেখানটায় ঘন অন্ধকার, যেন ভূতের কালো কিষ্টি আন্ডা বাচ্চা। তারপরে বড় রাস্তা, রাস্তার অপর দিকে খোলা জমি, ধানক্ষেত, পুকুর, দূরে পাথর চাপটি পল্লী।
সন্ধ্যের আবছা আলো রাতের কালোয় মিশে গেছে, তবুও সেই অন্ধকারের বুকে কেমন এক তরল আলোর আভা। ক্রমশ সেই স্নিগ্ধ আলো আরো ফুটে ওঠে, ফুলের কুঁড়ি যেন অতি ধীরে পাপড়ি মেলে। বুঝতে পারি পেছনে পূব গগনে চাঁদ উঠছে। আপন মনে আমি স্থির হয়ে বসে প্রকৃতির সেই শান্ত মৌন রূপ উপভোগ করি। হঠাৎ চোখে পড়ে পাঁচিলের ধারে গাছগাছড়ার সেই ঘন অন্ধকার ঝোপের মধ্যে একটা আলোর দীপ্তি, মাটি থেকে ৩-৪ হাত আন্দাজ ওপরে। ভাবি রাস্তায় দাঁড়িয়ে ঝোপের পেছন থেকে কেউ টর্চের আলো ফেলছে এদিকে, কিন্তু কই, নড়ে না চড়ে না, একভাবেই রয়েছে। মাঝে মাঝে হাওয়ায় নড়া গাছের পাতায় ঢাকা পড়ে আবার ফুটে উঠছে। কে ওখানকার লোকটা? উঠে রেলিংয়ের ধারে দাঁড়াই, তেমনি প্রখর আলো তখনও একভাবে মাটি থেকে সেই ৩-৪ হাত ওপরে, গাছের আড়াল। লোক দেখা যায় না। কি চায় সে? চেঁচিয়ে জিজ্ঞাসা করি, ওখানে দাঁড়িয়ে কে আলো ফেলছেন, কি চাই? কোনো সাড়া নেই, চারিদিক নিস্তব্ধ। তবে কি কোনো জন্তু জানোয়ারের চোখ? কিন্তু মাটি থেকে অত ওপরে, প্রায় পাঁচিলের সমান উচ্চতা, জানোয়ার হবে কি করে? হঠাৎ আলো নিভে যায়, কিন্তু মনের উদ্বেগ কাটে না। কি ওটা? মানুষ নয়, জন্তু নয়, আর কি হতে পারে? অশরীরী অমন কি কিছু থাকতে পারে? ভেবে পাই না আমি। পরদিন ভোর হতেই নিচে নেমে সেই জায়গায় যাই। ঝোপের ভেতর ভালো করে পরীক্ষা করি। আলোর উৎসের কোনো সন্ধানই পাই না। এমন সময় পূর্ব গগনে সূর্য ওঠে। চারপাশে সবাই যেন খিলখিলিয়ে হেসে ওঠে আমার বুদ্ধিহীনতা দেখে। চোখে আঙুল দিয়ে প্রকৃতি দেখিয়ে দেন আবার সেই উজ্জ্বল আলো ফুটিয়ে। পূর্ব দিক থেকে আলো এসে পড়েছে কাল রাতে চাঁদের আলো যেমন পড়েছিল, পাঁচিলের মাথায় বসানো অজস্র ভাঙা কাঁচের টুকরোয় তখন আলোর প্রতিফলন। সেবারেও এমনি করেই ভূত দেখার সুযোগ হাতে এসেও ফসকে যায়। কিন্তু এই সব ঘটনা তো আমার ভুল ভাঙার কাহিনী। আমার বন্ধু ইন্দু মাধবের কাছে তার ভূত দেখার বিবরণ যা শুনি, সেখানে ভুল হবার ফাঁক খুঁজে পাওয়া যায় না। ইন্দু নাসিকে চাকরি করত। একবার দুদিনের ছুটিতে তারা কয় বন্ধু মিলে ওই মহারাষ্ট্রের মধ্যেই গোদাবরীর ধারে এক সুন্দর জায়গায় বেড়াতে যায়। নদীর তীরে টিলার ওপর সুন্দর পরিবেশে ইন্সপেকশন বাংলো, সেইখানেই তাদের রাত কাটাবার প্রোগ্রাম। চৌকিদার তাদের থাকবার আর খাওয়া দাওয়ার যথাযথই ব্যবস্থা করে বিদায় চেয়ে জানালো যে সে বাংলোতে থাকে না, কাছেই তার গ্রাম, সেইখানেই রাত্রে শুতে চলেছে, আবার সকালে আসবে। ইন্দুদের রাতের আহার স্বভাবতই গুরু ভোজন হয়ে যায়। ভোরের দিকে ইন্দুকে বিছানা ছেড়ে বাইরে যেতে হয় প্রাকৃতিক প্রয়োজনে। বাংলোর এলাকা ছাড়িয়ে টিলার এক ধারে এসে দাঁড়াতেই সে দেখে নিচে থেকে কে যেন এদিকে উঠে আসছে। ভোরের আবছা আলো ফুটছে তখন সবে। লোকটিকে ভালো করে তখনও দেখা যায় না। ইন্দু একটা গাছের কাছে অপেক্ষা করে, ভাবে লোকটা চলে যাক আগে। তাকে সে দেখতে থাকে। ক্রমশ তার চেহারা ফুটে ওঠে। তাকে অস্বাভাবিক লম্বা মনে হয়, চলনও কেমন যেন অস্বাভাবিক। টিলার গা বেয়ে চড়াই পথে উঠে আসছে, অথচ অতি অনায়াসে, যেন পায়ে ভর রেখে শরীর বেয়ে ওঠা নয়, যেন বাতাসে ভেসে আসা। আরও একটু এগিয়ে এলে বোঝা যায় পুরুষ নয়, মহিলা, কিন্তু অত লম্বা। মাথায় দুধের গাগরি নাকি? না, দেহই দীর্ঘ, মাথায় ঘোমটা। আশ্চর্য, এখানকার মারাঠি মেয়েদের পোশাক তো নয়।
পরনে কাছা দিয়ে শাড়ি নয়, রাজস্থানী মেয়েদের মতো ঘাগরা উড়নি। সে আরো নিকটে এলে ইন্দু গাছের আড়ালে দাঁড়ায়। মেয়েটি সেরম ভাবেই ভাসতে ভাসতে যেন অপর আর একটা গাছের তলায় যায়, গুঁড়ির চারিদিকে বার কয়েক পরিক্রমা করে, তারপর যেমন এসেছিল তেমনই নেমে চলে হঠাৎ কোথায় অদৃশ্য হয়ে যায়। দিনের আলো ততক্ষণে পরিষ্কার ফুটে উঠেছে। বাংলোয় ফিরে এসে এই অদ্ভুত দৃশ্য সঙ্গীদের কাছে ইন্দু গল্প করে। ইতিমধ্যে চৌকিদার তার বাড়ি থেকে এসে হাজির হয়েছে। সেও ঘটনাটি শোনে। শুনে সে গম্ভীর হয়ে প্রকৃত বৃত্তান্তটি বলে। সাহেব, আপনাদের কাল এখানকার এই ভুতুড়ে ব্যাপারটা জানায়নি আপনারা ভয় পাবেন বলে। অনেক দিন আগে এক রাজস্থানী পরিবার দিন কয়েক এই বাংলোতে এসেছিলেন। এখানে সে সময় যে মারাঠি চৌকিদার ছিল, সে সেই সাহেবদের রাজস্থানী চাকরানির প্রেমে পড়ে। সে মেয়েটি এখানেই থেকে যায়, চৌকিদারের সঙ্গে তার বিয়েও হয়েছিল, কিন্তু সে বিয়ে তাদের সুখের হয়নি। প্রায় তাদের ঝগড়াঝাঁটি লেগে থাকতো। বছর পরে হঠাৎ সে মেয়েটিকে আর দেখা যায় না, তার কোনো খোঁজ খবরও মেলে না। শেষ পর্যন্ত পুলিশ বহু অনুসন্ধান করে বার করে সেই চৌকিদার মেয়েটিকে হত্যা করে ওই গাছ দেখলেন সকালে, তারই নিচে তার মৃতদেহ রেখেছিল। সেখান থেকেই মৃতদেহ উদ্ধার হয়। বিচারে সে চৌকিদারের ফাঁসি হয়েছিল। আপনি ভোরে আজ যা দেখেছেন সে দৃশ্য এর আগেও 2-4 জন দেখেছেন, কিন্তু সেই হত্যাকাণ্ড আর চৌকিদারের ফাঁসির পর থেকে এ বাংলোয় এমন ভুতুড়ে কাণ্ড ঘটতে লাগলো যে এখানে রাত্রে থাকা ভয়ের কারণ হয়ে উঠল। নতুন চৌকিদার যে এলো, 2 দিন পরে সকালে দেখা গেল সে মরে পড়ে রয়েছে, অথচ দেহে কোনো আঘাতের চিহ্ন নেই। এভাবে পরপর 2 জন চৌকিদারের মৃত্যু ঘটার পর আমি যখন এই চাকরি নিয়ে সরকার থেকে অনুমতি পেয়েছি, রাত্রে এখানে আমাকে থাকতে হবে না, তাই কাল চলে গিয়েছিলাম আপনাদের জানিয়ে, কিন্তু তখন আর কারণটা জানাইনি। ইন্দুদের অবশ্য তার পরের রাত কাটানোর আর প্রোগ্রাম ছিল না সেখানে, এই রক্ষা। এইবার যে ঘটনাটি শোনাবো সেটি প্রকৃতই রহস্যময় ও ভৌতিক কাণ্ডই। ঘটনাটি ঘটে আমার পিসে মশাইয়ের মৃত্যুর পর। আমার পিসিমা মারা যান আমার জন্মের 2-1 বছর পরই। তাকে দেখে থাকলেও তার সম্বন্ধে আমার কোনো কথাই মনে নেই। তবে পিসে মশাই বেঁচে ছিলেন তারপরেও 50 বছরেরও বেশি সময়। পিসিমা ছিলেন বাবার একমাত্র ভগিনী। আমার বাবা মার আপন ভাগ্নে ভাগ্নিদের প্রতি গভীর স্নেহ ভালোবাসা ছিল। আমরাও আমাদের পিস্তুত ভাই বোনদের দেখতাম আপন ভাই বোনের মতনই। পিসেমশাই পিসিমার 2 ছেলে, দুজনেই আমার চেয়ে বয়সে অনেক বড় ছিলেন। বড় ছেলে শ্রীশ আমরা ডাকতাম কর্তি দাদা বলে। আখড়ায় কুস্তি লড়তেন, শরীরটিও গড়ে তোলেন ঠিক পালোয়ানদের মতনই। গোঁফ জোড়াও ছিল ঝাঁকড়া ঝাঁকড়া, তার মাতুলের অনুকরণে। তারা 2 ভাই ছাত্রাবস্থায় ব্রিটিশ সরকারের পুলিশের নেক নজরে পড়েন। দুজনেই বেশ কিছু ইন্টার্ন হয়ে অন্তরীণ থাকেন। দুজনেই, বিশেষ করে কর্তি দাদা, ছিলেন অসম সাহসী। বন্দিদশা থেকে মুক্তি পাওয়ার পর কর্তি দাদা চাকরি নেন। কয়েক বছর পর স্বতন্ত্র এক বাড়িও তৈরি করেন কলকাতায় বালিগঞ্জ এলাকায়। তার বাবা নৈহাটি থেকে সেখানে চলে এলেন কর্তি দাদার সঙ্গে থাকতেন। যাই হোক, কিছুদিন পরে সেই বাড়িতেই পিসেমশাই মারাও যান, আর তারপরেই সেই রহস্যময় ঘটনার শুরু। শুনলাম যে ঘরে পিসেমশাইয়ের মৃত্যু হয় সেই ঘরের দেওয়ালে মৃত্যুর কয়েকদিন পর থেকে একটা লম্বা ছায়া মাঝে মাঝে দেখা যেত। দিনের বেলাতেই, পুরো মানুষের দেহের ছায়া নয়, শুধু একটা লম্বা হাতের ছায়া। দেওয়ালের এক পাশ থেকে ছায়া এগিয়ে আসে, লম্বা হাত, হাতের চেটো, লম্বা লম্বা আঙুল কি যেন ধরবার জন্য খোঁজে।
কর্তিদা সাহসী পুরুষ, অলৌকিকতায় বিশ্বাস করেন না। ভূত টুতে তো নয়ই, বলেন ও কিছু নয়, বাইরে থেকে কোনো গাছগাছলার ছায়া বা রাস্তা দিয়ে গাড়ি বা চলাচলের কারণে এরম ছায়া পড়ছে। কিন্তু তার ছেলেরা আর তাদের মা এ কথা মানতে চান না। দরজা জানলা এমনকি ঘরের সব ফুটো ভালো করে বন্ধ করেও দেখেন সে ছায়ার হঠাৎ কোথা থেকে আবির্ভাব। তারা তখন ভাবেন মৃত্যুর আগে পিসেমশাইয়ের হয়তো কোনো কিছু খাবার ইচ্ছা হয়ে থাকবে, আর সেই অতৃপ্ত বাসনার কারণেই এই ছায়ার আসা যাওয়া। তখন কদিন ভালো ভালো পদ রান্না করে থালায় সাজিয়ে সেই ঘরে রাখা শুরু হয়। কর্তিদার বড় ছেলে, সেও তার বাবার মতন কুস্তিগির পালোয়ান। দরজা জানলা বন্ধ করে সে ডাক দেয়, দাদু, ভাত দেওয়া হয়েছে। অমনি সেই হাতও এসে হাজির। দেওয়ালের এধার ওধার ঘুরে ছায়া নেমে আসে থালার ওপর, সেখানে যেন হাত বুলিয়ে আবার মিলিয়ে যায়। এইসব বর্ণনা শুনি আমি আমার ভবানীপুরের বাড়িতে বসে কর্তিদার সেই ছেলেরই মুখে। জিজ্ঞাসা করি, হ্যাঁ রে, ছায়া কি ভাত তরকারি কিছু খেয়ে যায়? সে বলে, না, সব যেমন ছিল তেমনই থাকে, শুধু ওপর ওপর হাত বুলিয়ে চলে যায়। কাকা, আপনি না দেখলে বিশ্বাসই করবেন না, সে ছায়া ডাকলেই কেমন আসে আর ভাতের থালায় হাত বুলোয়। চলুন না, একদিন দেখে আসবেন। কিন্তু আমার নিজের দেখতে যাওয়া হয়ে ওঠে না। আমার মা তখন রোগ শয্যায়, বাড়ি থেকে বাইরে বিশেষ যাই না। অথচ শুনতে পাই খবরটা শহরে রটে গেছে। বালিগঞ্জের সেই বাড়িতে কৌতূহলী লোকজনের ভিড় জমছে। অনেকেই নাকি সেই ছায়া দেখতেও পান। কর্তিদাও মাঝে মাঝে তার মামিমাকে দেখতে আমাদের বাড়ি আসেন। তাকে এ সম্বন্ধে জিজ্ঞাসা করলে হেসে উড়িয়ে দেন। বলেন, ওরা কি দেখতে কি দেখে, অযথা ভয় পায়। ঘরের মধ্যে কখন কিসের একটা ছায়া পড়ছে ঠিক কারণ ধরতে পারা না গেলেই হয়ে গেল ভুতুড়ে ব্যাপার। মেয়েলি ভয় যত, ছেলেটা ওই দলে ভিড়েছে। কিন্তু ভয়ের আর এক কারণও দেখা দেয়। কর্তিদার এক ছেলে আজন্ম রুগ্ন, বোধ করি দুরারোগ্য পোলিও ব্যাধি। বয়স বাড়ছে, তবু স্বাভাবিকভাবে দেহ ও বুদ্ধিশুদ্ধি বাড়েনি। চলৎ শক্তিহীন, ভোগেও প্রায়ই। এই রুগ্ন নাতিটিকে পিসেমশায় স্বভাবতই খুব বেশি স্নেহ করতেন। হয়তো তাকেই খুঁজছেন ভেবে মেয়েরা তাকে সেই ঘরে নিয়ে গিয়ে বসিয়ে রাখতে শুরু করলেন। ছায়াও নাকি নেমে এসে তার পিঠে মাঝে মাঝে হাত বুলিয়ে চলে যায়। কর্তিদার স্ত্রী, আমাদের বৌদিদি, বাড়িতে পুরোহিত দিয়ে সস্তায়নাদি আরম্ভ করলেন। শুনলাম এরপর নাকি ছায়ার আবির্ভাবও কিছু কমে এলো। এই সময় একদিন অবসর করে আমিও দেখতে যাই, কিন্তু দুর্ভাগ্য আমার, সেদিন ভালোভাবে দেখা গেল না। অস্পষ্ট ছায়ার মতো একটা কিছু দেখলেও সেটা ভৌতিক কোনো ব্যাপার বলে আমার মনে হয়নি। অবশ্য আমার মনে হওয়া বা না হওয়ার উপর ঘটনার সত্যাসত্য নির্ভর করে না। কয়েকদিন পরে ওই রুগ্ন ছেলেটির প্রবল জ্বর দেখা দেয়, নানা রকম ভুল বকতে থাকে। তার মা অত্যন্ত উদ্বিগ্ন হন। কর্তিদাকে পীড়াপিড়ি করেন রোজা ডাকবার জন্য। অনুসন্ধান করে একজনকে পাওয়াও যায়। তিনি এসে তার পূজার ও ঝাড়ফুঁকের সাজ সরঞ্জাম উপকরণাদি সাজিয়ে বসেন। রুগ্ন ছেলেকেও পাশে বসানো হয়। রোজা মন্ত্র পড়ে তার গায়ে জল সর্ষে কিসব ছিটোতে থাকে। ছেলেটি যন্ত্রণায় ছটফট করে, শুয়ে পড়ে, কাতর কণ্ঠে চেঁচাতে থাকে। তারপর তার গলার স্বর ক্রমে বিকৃত হয়ে আসে, নাকি সুরে আবোল তাবোল বকা শুরু হয়। রোজা প্রশ্ন করেন, কে তুমি? প্রথমে সে বলতেই চায় না, পরে রোজার ভর্ৎসনায় ও ঝাড়ফুঁকের প্রবল তাড়নায় স্বীকার করে, আমি হাত, আমি পা, আমি পাঁজরা, আমি মুন্ডু। এইভাবে দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের নাম বলে যায়। রোজা ছাড়েন না,
প্রশ্নের পর প্রশ্ন করে যান। মিথ্যে বলছো তুমি, ঠিক করে বলো কে তুমি, নাম কি? অবশেষে সে সেই নাকি সুরে একসময় বলে, আমার নাম সুশীলা। উৎকণ্ঠিত দর্শকরা ওঝাকে বলেন, মিথ্যে বলছো, মেয়ের নাম হবে কি করে? ওঝা আবার প্রচণ্ড ধমক দেন, ঠিক করে বলো নাম কি? ছেলেটির খোনা গলায় উত্তর আসে, সুশীলা, সুশীলা, আর মেরো না, মেরো না, ছেড়ে দাও, ছেড়ে দাও। কিন্তু ওঝা ছাড়েন না, প্রশ্ন করেন, তোমার বাড়ি কোথায়? অমুক গ্রামে। কোনো এক গ্রামের নাম বলে। এখন কোথায় থাকো? হাঁড়ির ভেতর। হাঁড়ি কোথায়? এই বাড়ির ওপরে, চিলে ঘরে। এইবার কর্ত্রীদা সচকিত হয়ে ওঠেন। এই ছেলের তো এসব কথা জানবার নয়, জানার কোনো উপায়ও নেই, তবু এ কথা বলছে কি করে? স্বামী স্ত্রী দুজনে বিস্ময় অভিভূত মুখে চাওয়াচাই করেন। দুজনেরই মনে পড়ে যায় অনেক বছর আগেকার ঘটনা। সেই নৈহাটিতে যখন কর্ত্রীদাদা কিছুদিন ছিলেন তখনকার কথা। আগেই বলেছি, একসময় পিসেমশাইয়ের কাছে নৈহাটিতে কর্ত্রীদা থাকতেন। সে সময় আমিও সে বাড়িতে কয়েকবারই তাদের কাছে গিয়েছি। গঙ্গার ধারে সুন্দর দোতলা বাড়ি। কর্ত্রীদা ছিলেন খাঁটি মানুষ, স্বাধীন চেতা, স্পষ্ট বক্তা, সত্যনিষ্ঠ। যেমন দেহে বলশালী তেমনি মনোবল অধিকারী। স্নেহপ্রবণ কিন্তু বদরাগী। এই রাগ করা স্বভাব বোধ করি বংশগত সূত্রে পাওয়া। কিন্তু তার সত্যপরায়ণতা ও অসম সাহসিকতা সবাই স্বীকার করতেন। কোনো কাজ করা বা শেখার মধ্যে ফাঁকি দেওয়া তার স্বভাব বিরুদ্ধ ছিল। তাই কর্ত্রীদার বিশ্বাসও ছিল, যে কোনো চিকিৎসা শাস্ত্রে, এমনকি হোমিওপ্যাথিতেও ব্যুৎপত্তি লাভ করতে হলে অ্যানাটমি শেখা একান্ত আবশ্যক। তিনি একটা নর কঙ্কাল সংগ্রহের চেষ্টা করেন, কিন্তু কোথাও জোগাড় করতে পারেননি। ইতিমধ্যে একদিন সকালে হঠাৎ শোনেন তার বাড়ির কাছে নৈহাটির গঙ্গার ঘাটের পাশে একটা দুর্গন্ধময় গলিত নারী শবদেহ কোথা থেকে ভেসে এসে আটকে রয়েছে। সবাই নাকে কাপড় দিয়ে জায়গাটা এড়িয়ে চলেছে। কি বীভৎস দৃশ্য, কি উৎকট গন্ধ! কিন্তু কর্ত্রীদার ভয় ডর নেই, ঘেন্নাও নেই। তখনই সেখানে গিয়ে হাজির হন, মনে মহাস্ফূর্তি। এতদিনে তার আকাঙ্ক্ষা পূর্ণ হতে চলেছে। সেই পচা শবদেহ তুলে ছাড়িয়ে পরিষ্কার করে কঙ্কালটি বার করেন। কাঁচের ভালো শোকেস তৈরি করান। বাড়ির একতলার বাইরে বসবার ঘরে সাজিয়ে রাখেন। নৈহাটিতে তাদের বাড়িতে গেলেই সেই শোকেসে দাঁড়ানো কঙ্কালটা দেখা যেত। আমিও দেখেছি। তারপর যখন তার বালিগঞ্জের বাড়ি তৈরি হয় আর তারা সেখানে চলে আসেন, কঙ্কালটিকেও সঙ্গে আনেন, কিন্তু তার স্ত্রীর ঘোরতর আপত্তি। এই নতুন বাড়িতে ওভাবে ওই ভয়ঙ্কর বস্তুটা কোনো ঘরে সাজিয়ে রাখা কোনো মতেই চলবে না। সাজিয়ে রাখা হয়ও না। নৈহাটি থেকে কঙ্কালের হাড়গোড় খুলে একটা বড় হাঁড়িতে ভরে মুখ বন্ধ করে এখানে আনা হয় এবং সেই হাঁড়ি তেমনই অবস্থায় এই নতুন বাড়ির ওপরতলায় চিলে ঘরে মাচার ওপরে তুলে রাখা হয়। সেই অবস্থায় হাঁড়িটা সেই থেকে তেমনই পড়ে আছে। কিন্তু তাই আছে কি? কর্ত্রীদার মনে এতদিন পরে সেই প্রশ্ন জাগে। ওঝার ঝাড়ফুঁকের তাড়নায় ছেলের এই অস্বাভাবিক অবস্থায় সে তো সেই হাড়গুলোরই একে একে নাম বলে গেল। চিলে ঘরে হাঁড়ির কথাও বলল। সে জানলই বা কি করে? ওপরে তো সে কখনো যায়নি, প্রতিবন্ধী দেহ নিয়ে তার যাওয়াও অসম্ভব। তাছাড়া এ বাড়িতে যখন আসা হয় সে তখন অতি শিশু। কঙ্কালের বিষয়ে তার আদৌ জানবার কথা নয়। তবে সে হাঁড়ি কি এখনো সেখানেই রয়েছে? কর্ত্রীদা তখনই ওপরে যান, মাচায় ওঠেন, দেখেন সেখানে এক কোণে হাঁড়ি তেমনই বিরাজমান, তেমনই মুখবন্ধ, ঢাকার ওপর রাশিকৃত ধুলো ও ময়লা, হাঁড়ির সর্বাঙ্গ মাকড়সার জালে ঘেরা। কিন্তু ভেতরের হাড়গুলো আছে তো? হাঁড়ির মুখ খোলেন। হ্যাঁ, সব তেমনই রয়েছে,
যেমন সাজিয়ে আনা হয়েছিল। তবে প্রশ্নের মীমাংসা খুঁজে পান না। তবে কি সত্যিই ছেলেকে ভূতে পেয়েছে? ওঝা তার ঝাড়ফুঁক শেষ করেন। তার আঘাতে ছেলের মুখ থেকে প্রতিশ্রুতি আদায় করেন যে এখনই সে এই দেহ ও স্থান ছেড়ে দূরে চলে যাচ্ছে এবং আর কখনোই এখানে ফিরবে না। এরপর আর সেই ছায়ারও লেশ মাত্র দেখা যায়নি, যদিও সেই ছায়ার সঙ্গে এই ঘটনার যোগসূত্র ছিল কিনা বোঝা যায় না, কারণ এই ঘটনার এইখানেই পরিসমাপ্তি নয়। এই ভুতুড়ে কাণ্ডের মধ্যে বাস্তবের অতি বিস্ময়কর যোগাযোগের প্রমাণ পাওয়া যায়। রোজার ঝাড়ফুঁকের সফলতার কয়েকদিন পর কর্ত্রীদা এলেন আমাদের বাড়িতে। মুখ গম্ভীর, গভীর চিন্তাকুল। বললেন, ভাই, এ যে অতি অদ্ভুত ব্যাপার, যা কখনো বিশ্বাস করতে হবে ভাবিনি, তাই বিশ্বাস করতে হয়েছে। সেই থেকে বাড়ি শান্ত হয়েছে ঠিক, কিন্তু তোমার বৌদির মনে এখনো শান্তি নেই। ওই কঙ্কালের হাড়গুলো গঙ্গায় বিসর্জন দেবার জন্য পিড়াপিড়ি করতে লাগলেন। নিয়ে গিয়ে ফেলেও দিয়েছি, গঙ্গা থেকে তুলে আনা আবার গঙ্গায় ভাসিয়ে দেওয়া। কিন্তু এতেও নিস্তার নেই। বাড়িতে এনে ঘরে এতদিন রেখেছিলাম, তারই এখন গুণাগার ভোগ করতে হচ্ছে। গয়ায় চলেছি পিণ্ড দিতে। বলো কেন আর? অবাক হয়ে প্রশ্ন করি, গয়ায় পিণ্ডদান? কার পিণ্ড? পিসেমশাইয়ের মারা যাবার তো এখন 1 বছর হয়নি। কর্ত্রীদা বললেন, কার পিণ্ড দিতে চলেছি শোনো, সেইটাই তো অবাক কাণ্ড গো। আমাকে তো চেনো। চোখের সম্মুখে এমন একটা অবিশ্বাস্য ঘটনা ঘটলো, তবুও তো মন মানতে চায় না। ভাবতে লাগলাম ছেলে বা তার মায়ের বা আরও কারো মুখে ওই কঙ্কালের কথা বা বর্ণনা হয়তো শুনে থাকবে। কিন্তু ওই যে একটা গ্রামের আর মেয়ের নাম বলল, সেটা কি তার মন গড়া? আমার গোঁ তো জানো। খোঁজ নিতে শুরু করলাম। খবরও পেলাম নৈহাটির কয়েক মাইল দূরে গঙ্গার ধারে প্রকৃতই ওই নামেরই একটা গ্রাম রয়েছে। তখনই চলে গেলাম সেখানে। গ্রামে পৌঁছে অনেক খোঁজ খবর নিতে বেরিয়ে পড়ল কয়েক বছর আগে গ্রামের একটি মেয়েকে হঠাৎ একদিন পাওয়া যায় না। অনেক অনুসন্ধান করেও তার সন্ধান মেলেনি। অনেকেরই সন্দেহ যে সে গঙ্গায় ডুবে আত্মহত্যা করেছে, কিন্তু তার দেহ গঙ্গায় খুঁজে পাওয়া যায়নি। তাদের জিজ্ঞাসা করেছি মেয়েটির নাম কি ছিল। জানো, স্তম্ভিত হয়ে শুনে, তার নাম ছিল সুশীলা। এই লেখাটা এখানেই শেষ। শিগগিরই আসছি নতুন লেখা নিয়ে, নতুন গল্প নিয়ে। সঙ্গে থাকবেন। আর প্রত্যেক বারের মতো মনে করিয়ে দিচ্ছি, নিচে কমেন্ট বক্সে আপনার মতামত এবং ভিডিওটা লাইক করবার কথা আর চ্যানেলে সাবস্ক্রাইব করবার কথা। ধন্যবাদ।